মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনটা আসছে, চলো আমরা এই মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনটা সলভ করি। দেখো তুমি পারো কিনা। তুমি যদি ক্লাসটা করে থাকো ওই আগের অংশটুকু মনোযোগ দিয়ে, এটাও বুয়েটের কোশ্চেন, এটাই আমাদের লাস্ট। নিম্নের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? কোনটা সেকেন্ডারি না, তার মানে কোনটা কি প্রাইমারি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের হাজারিন আখতারের বইয়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ এবার এসএসসি পাস করে এইচএসসিতে উঠলা, বা এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, বা অ্যাডমিশন স্টুডেন্ট হও, যেই হও না কেন, তোমরা সবাই জানো যে হাজারিন আখতারের বইটা কিন্তু মূল বইটা পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে যে সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা আদার্স যে অ্যাডমিশন বলো বা এইচএসসি পরীক্ষা বলো, এই বই থেকে কিন্তু হুবহু কমন আসার রেকর্ড আছে, তাও একবার দুইবার না, প্রায় প্রতি বছরই। এই জন্য কিন্তু সারা বাংলাদেশে এই বইটা অধিকাংশ স্টুডেন্টরাই পড়ে। এমনকি তোমরা জানো যে মেডিকেল যে কোচিংগুলো, সেই কোচিংগুলোতেও কিন্তু এই হাজারিন আখতারের বইটা কিন্তু দাগায় দাগায় পড়ানো হয়, তোমরা সবাই জানো। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকস থেকে বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এমনকি ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সকল জায়গা থেকে কোশ্চেন আসছে। আমরা এই পেছনের দিকে যে একটা তোমরা চার্ট দেখতে পাচ্ছ, এই প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই জিনিসটা আমরা মূল বই থেকে মূলত নিয়েছি। এটি হাজারিন আখতারের বইয়ের 14 নম্বর পৃষ্ঠা। এই দেখো 14 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখা যাচ্ছে, হয়তো 14 নম্বর পৃষ্ঠার নিচের দিকে যে এই প্যারাটা দেখতে পাচ্ছ, এই প্যারাটাই আমরা মূলত তুলে নিয়েছি, একদম হুবহু, কোনো চেঞ্জ নাই। তোমাদের কাছে মূল বইটা যদি থেকে থাকে, তোমরা মূল বইটা খুলে দেখো 14 নম্বর পৃষ্ঠা, অথবা তুমি যাবা হচ্ছে পয়েন্টের মধ্যে যাবা। হ্যাঁ, এই যে 1.4.1 এই পয়েন্ট বইয়ের মধ্যে পয়েন্ট আকারে লেখা থাকে, এই পয়েন্টের মধ্যে যাবা, গেলে পরে 2-3 পৃষ্ঠা উল্টালে তুমি পেয়ে যাবে এরকম চার্ট। এই নিচের চার্টটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো তাহলে দেরি কেন করবো বলো তো? আমরা দেরি না করে চলো এই প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ জিনিসটা কি, এমনকি সেগুলো আমি চিনবো কেমন, এখান থেকে এমসিকিউ আসছে কিভাবে মেডিকেলে বা ভার্সিটিতে বা এইচএসসি পরীক্ষায়, আমরা সেই জিনিসগুলো দেখে ফেলবো। তো চলো শুরু করি ইনশাল্লাহ। দেখো এখানে লেখা আছে যে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এগুলো আমরা মুখস্থ না করে আমরা মনে রাখতে পারবো, জাস্ট একটা ট্রিক্স খালি মাথায় রাখবা, আমরা দেখেই বলে দিতে পারবো। তবে সেই ট্রিক্সটা শেখার আগে আমরা জেনে আসি যে আসলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ জিনিসটা কি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ জিনিসটা কি। মনে রাখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হলো সেই ধরনের পদার্থ যে পদার্থগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস তুমি কল্পনা করো তো, যে কোনো একটা জিনিস কখন বিশুদ্ধ থাকে? যখন সে কারোর সাথে সাধারণত বিক্রিয়া করতে চায় না। কার সাথে বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে কারোর সাথে বলতে বোঝানো হয়েছে যে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে বা বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে, এরকম অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে কোনো বিক্রিয়া করবে না। জলীয় বাষ্প মানে হচ্ছে তোমরা জানো যে পানি, H2O। তো এখানে এই যে পানির কণা, বায়ুমণ্ডলে থাকা পানির কণা জলীয় বাষ্প অথবা বায়ুতে থাকা যে অক্সিজেন আছে, এদের সাথে প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থগুলো আছে, এটা রাসায়নিক পদার্থ। তুমি দেখতে পাচ্ছ সোডিয়াম কার্বনেট, তোমার অক্সালিক অ্যাসিড, তোমার হচ্ছে সোডিয়াম তোমার কি অক্সালেট, এরপরে পটাশিয়াম কি ডাইক্রোমেট, এরপরে কি ক্যালসিয়াম অক্সালেট। এই যে পদার্থগুলো, এই পদার্থগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো কেমিক্যাল, সব রাসায়নিক পদার্থ। তো এই পদার্থগুলো বায়ুমণ্ডলের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে কোনো বিক্রিয়া করে না। যেহেতু বিক্রিয়া করে না, সুতরাং তাকে আমরা কিভাবে পাবো বলতো? আমরা বিশুদ্ধ অবস্থায় পাবো। তাহলে নাম্বার 1 বৈশিষ্ট্য মনে রাখবো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে কি অবস্থায় পাওয়া যায়? বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এখন কোশ্চেন, কেন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? কারণ তারা বায়ুমণ্ডলের কি কোনো জলীয় বাষ্প বা কোনো অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না। 2টা বৈশিষ্ট্য হয়ে গেল। নাম্বার 3, যেহেতু তারা বায়ুমণ্ডলের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে কোনো বিক্রিয়া করে না, সুতরাং এদের দ্বারা এই পদার্থ দিয়ে যদি তুমি কোনো দ্রবণ তৈরি করো, ধরো আমি এটার মধ্যে কোনো একটা দ্রবণ তৈরি করছি, এই দ্রবণটা প্রস্তুত করলে এই দ্রবণের যে ঘনমাত্রাটা থাকবে, যদি বিক্রিয়ায় পানির সাথে না করে বা তোমার অক্সিজেনের সাথে না করে, তাহলে এইটার যে ঘনমাত্রাটা, এই ঘনমাত্রাটা দীর্ঘদিন কি থাকবে বলতো? অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমরা প্রত্যেকটার কারণ শিখবো। কি? নাম্বার 1, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই পদার্থগুলো তোমার বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কেন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? কারণ সে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং কি অক্সিজেনের সাথে কোনো কি করে না বলতো? রিয়্যাক্ট করে না, বিক্রিয়া করে না। যেহেতু বিক্রিয়া করে না, তাহলে পরে ওই পদার্থগুলো দিয়ে যদি তুমি কোনো দ্রবণ প্রস্তুত করো, ওকে তুমি কোনো তরলের মধ্যে ছেড়ে দিয়ে কোনো দ্রবণ প্রস্তুত করো, সেই দ্রবণের যে ঘনমাত্রাটা থাকবে, ওই ঘনমাত্রাটা দীর্ঘদিন কি বলতো? অপরিবর্তিত অবস্থায় থাকবে, মানে পরিবর্তন হবে না। 3টে বৈশিষ্ট্য হয়ে গেল।
ফোর্থ, যেহেতু এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সাধারণত জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে না, এর ঘনমাত্রা অবরুদ্ধ অবস্থায় থাকতেছে। আর একটা দারুণ বিষয় হলো, তুমি যদি এই পদার্থগুলোকে মাপতে চাও, সাধারণত আমরা মাপি কি দিয়ে বলতো? দাঁড়িপাল্লা দিয়ে, অর্থাৎ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে। মনে রাখবা আজকের পর থেকে, কেমিস্ট্রিতে ওজন পরিমাপক যন্ত্রকে সাধারণত বলা হয় কেমিক্যাল ব্যালেন্স। কি বলা হয়? কেমিক্যাল ব্যালেন্স, বা আরেকটা বাংলায় বলা হয় হচ্ছে নিক্তি, রাসায়নিক নিক্তি, কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি, যাকে আমরা কিন্তু নর্মালি বলি দাঁড়িপাল্লা, তাই না? বা ওজন পরিমাপক যন্ত্র। তো ওজন পরিমাপক যন্ত্রের উপরে তোমরা এই যে বাজারে বিভিন্ন আলু পটল পরিমাপ করা দেখো নাই? ওগুলো ততটা সূক্ষ্ম না, ওখানে তো অনেক মানে বেশি বেশি পরিমাণ তোমার ওজন নেওয়া হয়। আমি তোমাদেরকে কনসেপ্ট দিব না যে কিভাবে আসলে ওই ওজন পরিমাপক যন্ত্র নিয়ে তোমার সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়। আর স্বর্ণের দোকানে যদি আলু পটল মাপার যন্ত্র, তুমি ওজন পরিমাপক যন্ত্র নিয়ে যাও, তাহলে কি সঠিক পরিমাপ হবে? হবে না। তাহলে কোথায় কোনটা ব্যবহার করতে হয়, আমি এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত যখন বইটা পড়াই আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ। আমাদের এটা নিক্তিক টপিক্স না, যা সেটা পড়ানোর জন্য আমার এই টপিক্সটা আসলো। তো রাসায়নিক নিক্তি কি? সোজা কথা মনে রাখবা, পরিমাপক যন্ত্র। তো নিক্তির উপরে কোনো কিছু মাপতে যাও, তখন একটা প্লেটের উপর দিতে হয় না? দেখবা যে বাজারে যখন কোনো কিছু পরিমাপ করো, দেখবা একটা স্টিলের প্লেট থাকে, ওর উপরে কিন্তু মানে তুমি যে জিনিসটা মাপবা রাখতে হয়। তো ওই পরিমাপক যে প্লেটটা আছে, ওই প্লেটের উপর রাখলে পরে এই যে রাসায়নিক পদার্থগুলো আছে, যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এরা ওই প্লেটের কোনো কি করে না? ক্ষয় করে না। ওরা কি করে না বলতো? কোনো ক্ষয় করে না। তাহলে বৈশিষ্ট্য কয়টা? 4টা শিখলাম। নাম্বার 1, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। নাম্বার 2, তারা কেন বিশুদ্ধ? কারণ তারা বায়ুমণ্ডলের অক্সিজেন বা জলীয় বাষ্পের সাথে কোনো বিক্রিয়া করে না। নাম্বার 3, যেহেতু বিক্রিয়া করে না, তাই তুমি যদি এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে কোনো দ্রবণ প্রস্তুত করো, তার ঘনমাত্রা দীর্ঘদিন কি থাকবে বলতো? অপরিবর্তিত অবস্থায় থাকবে। নাম্বার 4, যে এই রাসায়নিক পদার্থগুলো তুমি যদি পরিমাপ করতে যাও, তাহলে সে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্সের কোনো কি করবে না বলতো? কোনো ক্ষয় করবে না। যদি তুমি প্রাইমারি স্ট্যান্ডার্ড অলরেডি দেখো, তোমার মুখস্থ হয়ে গেছে, তাই না ভাইয়া? প্রত্যেকটা জিনিস কারণ সহ পড়বা। কেন ক্ষয় করলো না, কেন ঘনমাত্রা অপরিবর্তিত থাকলো, কেন করলো না, প্রত্যেকের কারণ সহ পড়লে পরে তোমার পড়াটা দীর্ঘদিন মনে থাকবে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড যে বৈশিষ্ট্য তুমি পড়লা, এই সেম তার অপোজিট বৈশিষ্ট্য হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে। তার মানে কি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সাধারণত তুমি 100% বিশুদ্ধ অবস্থায় তুমি পাবা না। নাম্বার 2, এরা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। নাম্বার 3, কিন্তু এর ঘনমাত্রা কিন্তু দীর্ঘদিন, দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় ছিল। তার মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তুমি যদি কোনো দ্রবণ তৈরি করো, তার ঘনমাত্রা কি হয়ে যাবে বলতো? অল্প সময়ের মধ্যে কি পরিবর্তন হয়ে যাবে। নাম্বার 4, তুমি যদি এই পদার্থগুলো কোনো রাসায়নিক নিক্তির উপর দিয়ে পরিমাপ করতে চাও, তাহলে সে কিন্তু রাসায়নিক নিক্তিটাকে ক্ষয় করে ফেলবে। আশা করি তুমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে তোমার খুব ভালো মতো আইডিয়া হয়ে গেছে। এটা তোমার কিন্তু বোর্ড পরীক্ষায়, এইচএসসি পরীক্ষা বা কোনো কলেজ পরীক্ষায় কিন্তু খ মার্কে আসবে। তো এখন আমরা কি শিখবো বা কি শিখতে যাচ্ছি? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটা তো ছিল খ মার্কের জন্য, বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। তাহলে তুমি ক নাম্বার কি লিখতে পারবা না? তুমি সুন্দর করে লিখে দিবা, যে সকল পদার্থ, কি লিখবা? যে সকল পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, যাদের দ্বারা তৈরিকৃত দ্রবণ দীর্ঘদিন এর ঘনমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকে এবং রাসায়নিক নিক্তির ক্ষয় করে না, এই সকল পদার্থগুলোকে বলা হয় হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে তার অপোজিট সংজ্ঞা কি হবে বলতো? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে ক নাম্বার আসলে তুমি পারবা। আবার যদি প্রশ্ন করে যে সোডিয়াম কার্বনকে কেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়, খ মার্কে আসলো, তুমি কি লিখবা? তুমি এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টা বৈশিষ্ট্য লিখবা। লেখার পরে বলবা যে এই রাসায়নিক পদার্থটার মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, প্রতিটি বৈশিষ্ট্যই বিদ্যমান, তাই একে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। আশা করি ক মার্কের প্রশ্ন হোক, খ মার্কের প্রশ্ন হোক, তোমার বোর্ড পরীক্ষাতে বা কলেজ পরীক্ষাতে আটকাতে পারবে না ইনশাল্লাহ। এখন আমরা যাব হচ্ছে, এখান থেকে তো সৃজনশীল আসবে না, আসবে কি? আর আসবে এমসিকিউ। আজকে আমরা অ্যাডমিশন টেস্টের প্রায় 20 থেকে 25টার মতো এমসিকিউ সলভ করে দিব। নিমিশের মধ্যে সলভ হয়ে যাবে, তুমি দেখবা খালি নিমিশের মধ্যে সলভ হয়ে যাবে, তুমি নিজেই পারবা। তুমি একদম মনে করো যে কেমিস্ট্রি তুমি কিছুই বোঝো না, তুমি তাও পারবা। চলো শিখে ফেলি। এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখন যদি তোমাকে বলা হয় এগুলো মুখস্থ করে ফেলো, বা তুমি যদি বলা হয় এগুলো সব মুখস্থ করে ফেলো, তুমি কিন্তু আজকে মুখস্থ করবা, বারবার পড়বা, আবার ভুলবা। এখান থেকে বাঁচার জন্য একটা ছোট্ট ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? সেটা হচ্ছে
দেখো এখানে দুইটা ট্রিক্স আছে, মানে দুইটা ট্রিক্স মনে রাখতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে সবচেয়ে ইজি যে ট্রিক্সটা সেটা শিখিয়ে দিচ্ছি। সেটা হলো তুমি দেখবা যে এই যে রাসায়নিক পদার্থগুলো আছে, এই রাসায়নিক পদার্থ যদি প্রশ্ন করে স্যার নিচের কোনটি প্রাইমারি বা নিচের কোনটি সেকেন্ডারি, তুমি শুধুমাত্র দেখবা ওই যৌগটার মধ্যে কার্বন বা ক্রোমিয়াম আছে কিনা। কি বলছি? কার্বন বা কি ক্রোমিয়াম আছে কিনা। যদি যদি ওই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে এই কার্বন মৌল, নট সি, কার্বন মৌল থাকে অথবা ক্রোমিয়াম মৌলটা থাকে, তাহলে পরে তুমি বলবা সেটা প্রাইমারি। এটা জাস্ট ট্রিক্স, 99% ক্ষেত্রেই এই ট্রিক্সটা মিলে যায়। আবারও বলি, যদি দেখো কোনো যৌগের মধ্যে তোমার কার্বন আছে অথবা কি আছে বলতো, ক্রোমিয়াম আছে, তাহলেই মনে রাখবা সেই যৌগটা হলো প্রাইমারি, বাকি সব কি বলতো সেকেন্ডারি। এ পর্যন্ত অ্যাডমিশন টেস্টে যত কোশ্চেন আসছে, একদম বলতে গেলে 100% কোশ্চেনই এই ট্রিক্স দিয়ে তুমি মিলাই ফেলতে পারবা। গুহ স্যারের বইতে দেখলাম 2-3টা যৌগ এক্সট্রা করে দিয়ে রাখছে, যে যৌগগুলো তোমার এই কার্বন বা ক্রোমিয়াম ওর ভিতরে নাই, তারপরেও প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমি যখন তোমাদেরকে বিস্তারিত তোমার হচ্ছে কোর্সটা করাবো মূল বই ধরে ধরে, তখন আমি ওই স্যারের বইতে যে এক্সট্রা যে যৌগ 2টা বা 3টা লেখা ছিল আমি সেগুলো লিখে দিব, তত বলেছি আমি। কিন্তু এবার দেখো, তাহলে হাসানিনাক স্যারের বইয়ে যেটুকু দেওয়া আছে, আমরা কিন্তু এই ট্রিক্স দিয়ে কিন্তু অ্যাপ্লাই করলেই কিন্তু সব আমাদের খতম। কি কার্বন এবং ক্রোমিয়াম থাকলে প্রাইমারি, না থাকলে কি সেকেন্ডারি। তাহলে চলো দেখি, মিলাই দেখি আমরা। এই দেখো কি আছে, কার্বন, তার মানে প্রাইমারি। কি আছে, কার্বন, তার মানে প্রাইমারি। কি আছে, কার্বন, তার মানে প্রাইমারি। কি আছে, ক্রোমিয়াম, তার মানে প্রাইমারি। কি আছে, কার্বন, তার মানে কি প্রাইমারি। মজা না? তবে একটা কথা মাথায় রাখো, এই যে ক্যালাসিত মানে হলো পানিযুক্ত। কি যুক্ত ভাইয়া? পানিযুক্ত। দেখো এই যে অক্সালিক অ্যাসিডের সাথে, এই যে অক্সালিক অ্যাসিডের সাথে 2 মোল পানি আছে, এখানে অক্সালিক অ্যাসিডের সাথে 2 মোল পানি আছে। এই পানি যদি না থাকে তাহলে কিন্তু ওইটা সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। তাই তুমি ওকে সেকেন্ডারি বলতে পারবা না, কিন্তু কথা হচ্ছে যে পানি যদি দেওয়া না থাকে তাহলে তুমি ওইটাকে সরাসরি প্রাইমারি স্ট্যান্ডার্ড বলা যাবে না। তবে কখনো কখনো স্যাররা তোমার হচ্ছে চালাকি করে পানি দেয় না। এখন পানি দেওয়া নাই একটাতে, এরপরে অপশানে তুমি দেখলা যে অন্য আরেকটা যৌগ আছে যার মধ্যে কার্বন আছে, এরকম যৌগ যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই পরেরটা অ্যান্সার করবা, কারণ পানি দেওয়া না থাকলে ওটা 100% বিশুদ্ধ হয় না। এই যৌগকে রাখলে পরে ও অটোমেটিক্যালি ওর সাথে 2 মোল পানি যুক্ত করে নেয়। এই জন্য ওর যৌগের নামের আগে দেখো লেখা আছে ক্যালাসিত, মানে পানিযুক্ত। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো তো এটার মধ্যে কোনো সি আছে, মানে কার্বন আছে? নাই। কোনো কার্বন আছে? এই যে কার্বন, না, এটা মূলত Cl, বুঝছো? এটা এল হবে, হ্যাঁ, এটা Cl, এটা কিন্তু ক্লোরিন ভাইয়া, এটা কি ক্লোরিন, তার মানে এটা কিন্তু সেই সি না, এটা ক্লোরিন, কার্বন না কিন্তু এটা। তাহলে কার্বন নাই, কার্বন ক্রোমিয়াম নাই, এটার মধ্যে দেখো কোনো কার্বন ক্রোমিয়াম নাই। যেহেতু কার্বন বা ক্রোমিয়াম নাই, সুতরাং আমি এটাকে প্রাইমারি বা সেকেন্ড, মানে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে পারবো না। বুঝছো নাকি বোঝো নাই? তাহলে মনে রাখবো আজকের পর থেকে কার্বন বা ক্রোমিয়াম থাকলে আমি চোখ বন্ধ করে মেরে দিব কি বলতো, প্রাইমারি, না থাকলে কি সেকেন্ডারি। এটা জাস্ট বললাম ছোট একটা ট্রিক্স, মনে রাখতে পারলে তো ভালো। তবে এটা জাস্ট একটা ছোট্ট ট্রিক্স তুমি এমসিকিউ গুলো পারার জন্য। ওকে, চলো আমরা একটু পরবর্তী অংশে চলে যাই, প্র্যাকটিসে। দেখো তুমি নিজে পারো কিনা এগুলা, বারবার রিপিট হয় কোশ্চেনগুলো। ঢাকা ডিবি মানে হলো ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড। ঢাকা বোর্ড 16 সালে আসছে, বরিশাল 19 সালে আসছে। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি চাইছে, তাই না? যেহেতু প্রাইমারি চাইছে, দেখো তো এর মধ্যে কি কোনো প্রকার কোনো কার্বন বা ক্রোমিয়াম আছে? নাই। আছে নাই, কিন্তু দেখো এই যে কি আছে, ক্রোমিয়াম। তাহলে অ্যান্সার কি হবে? ডি। দেখলা কত মজা না? তুমি পরের গুলা দেখবা নিজেই পারবা, আমার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু না। দেখো এবার এই যে দেখো তো, এটা ঢাকা বোর্ড 17 সালে আসছে। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তার মানে কি, যার মধ্যে কার্বন বা ক্রোমিয়াম থাকবে না। কার্বন আছে, বাদ হবে না। ক্রোমিয়াম আছে, বাদ হবে না। কার্বন আছে, বাদ হবে না। আছে, নাই, তার মানে কি অ্যান্সার ডি। দেখলা তুমি পারবা, আমার কিচ্ছু করা লাগবে না। এখন তুমি বুঝে কিছু কি করা লাগবে। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো তো প্রাইমারি, কার্বন বা ক্রোমিয়াম আছে, নাই, হবে না। কার্বন ক্রোমিয়াম আছে, নাই, হবে না। কার্বন ক্রোমিয়াম আছে, না, হবে না। ক্রোমিয়াম আছে, অ্যান্সার কি ডি। সুন্দর না?
চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। রাজশাহী বোর্ডে আসছে, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কার্বন-ক্রোমিয়াম আছে নাই, আছে নাই, কার্বন-ক্রোমিয়াম আছে নাই, ই দেখো আছে, তার মানে কি ডি। ঢাকা বোর্ড, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? তাহলে কোনটা না দেখো, HCl হবে না, ক্রোমিয়াম আছে, তার মানে এটা কি প্রাইমারি। তারপরে তোমার কি এখানে কি বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় কোনটা, তাহলে নয় কোনটা বলতে এইটি অ্যান্সার। এই যে কারণ কি কার্বন আছে, এটা তোমার কি প্রাইমারি, তার মানে আমার চাইছে হলো কি কোনটা প্রাইমারি নয় কোনটা, তাহলে প্রাইমারি এটা হবে না। ক্রোমিয়াম আছে প্রাইমারি, এটাও হবে না। কার্বন আছে, এটাও কি প্রাইমারি হবে না। তাই অ্যান্সার কোনটা বলো তো? বি নাম্বারটা। কারণ আমাকে প্রশ্নে বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, তার মানে কি সেকেন্ডারি, তাহলে অ্যান্সার হলো বি নাম্বারটা। তোমার কি মুখস্থ করা লাগতেছে? করা লাগবে না। যশোর বোর্ড, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখছো আমার আর কিছু বলা লাগবে না মুখে, তার মানে অ্যান্সার কোনটা? এ নাম্বার। মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনটা আসছে, চলো আমরা এই মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনটা সলভ করি। দেখো তুমি পারো কিনা। তুমি যদি ক্লাসটা করে থাকো এই আগের অংশটুকু মনোযোগ দিয়ে, এটা অবশ্যই তুমি পারবা। তুমি নিজে নিজে অ্যান্সার করো তো, আমি কিচ্ছু করবো না, তুমি নিজে নিজে অ্যান্সার করো। দেখো তুমি কি বলছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে, মানে কোনটা প্রাইমারি দেখো তো। কার্বন বা ক্রোমিয়াম আছে বাদ, কার্বন ক্রোমিয়াম আছে বাদ, দেখো তো কার্বন বা ক্রোমিয়াম আছে বাদ, আনসার কি হবে? সি নাম্বারটা। চোখের নিমিষে উত্তর হয়ে যাবে, দেখছো? এই জন্য মাঝে মাঝে ট্রিক্স অ্যাপ্লাই তোমাকে করতেই হবে। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন 19-20 সালের, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? কোনটা প্রাইমারি মানে কোনটা সেকেন্ডারি? তিনটাই বাদ, আনসার কি হবে? বি। বুঝছে? কার্বন ক্রোমিয়াম থাকলে তো প্রাইমারি হয়ে যেত, বলছে প্রাইমারি নয় কোনটা, তাহলে অবশ্যই সেকেন্ডারি কে চাইছে, তার মানে অ্যান্সার কি? বি নাম্বারটা। এবার চলে আসি, দেখছো এটা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তুই নিজেই বলো কোনটা, অ্যান্সার কোনটা হবে তাহলে বলো তো? এ। এটা ইউনিভার্সিটির প্রশ্ন। কোন ইউনিভার্সিটি বলো তো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। কোনটি প্রাইমারি জে ইউ, বুঝছো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি, নো নো নো, অ্যান্সার কি হবে? ডি নাম্বার। মজার কোশ্চেন, খুবই মজার কোশ্চেন, এটা বুঝো একটু। এটাও কিন্তু তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। এই অ্যান্সারটা কি হবে? প্রমাণ দ্রবণ কোনটা? আজকের পর থেকে মনে রেখো, প্রমাণ দ্রবণ হলো যে দ্রবণের ঘনমাত্রা আগে থেকেই জানা থাকে, যে দ্রবণের ঘনমাত্রাটা আগে থেকে জানা থাকে, এই সকল দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। আর একটা জিনিস মনে রাখবা, প্রমাণ দ্রবণ সাধারণত তৈরি করে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এক নম্বর কি মনে রাখবো, যে দ্রবণের ঘনমাত্রাটা আগে থেকে জানা, একে বলা হয় কি বলতো? তোমার হচ্ছে প্রমাণ দ্রবণ। নাম্বার 2, প্রমাণ দ্রবণ সাধারণত কারা তৈরি করে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর দ্রবণের ঘনমাত্রা আগে থেকেই জানা, তার মানে কি এটা ফিক্সড একটা ঘনমাত্রা, আর ঘনমাত্রা পরিবর্তন হয় না কাদের? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের। তাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে আমরা কি দ্রবণ তৈরি করি? সাধারণত প্রমাণ দ্রবণ তৈরি করি, বাস, আর কিছু লাগবে না। ওকে, এবার তোমরা সবাই জানো বড় হাতের এম, নবম দশমীতে শিখে আসছো যে 1m = 1 মোল পার কি লিটার, এটা কিন্তু ঘনমাত্রার একক। 1m Na2CO3। এখানে দুইটা মজার বিষয়, দেখো তো, গ্রাম দেওয়া, ml দেওয়া, মোল দেওয়া, বলছে প্রমাণ দ্রবণ। তো প্রমাণ দ্রবণের ঘনমাত্রা আমরা আগে থেকে জানি না। গ্রাম কি ঘনমাত্রার একক? কখনো না, ভরের একক। ml কি ঘনমাত্রার একক? কখনো আয়তনের একক। আবার মোল কি ঘনমাত্রার একক? কখনো এটা পদার্থের পরিমাপের একক। তো যেহেতু পদার্থ পরিমাণ নির্ণয় করতেছো মোল দিয়ে, ml দিয়ে আয়তন, গ্রাম দিয়ে তোমার হচ্ছে ভর নির্ণয় করতেছো, সুতরাং এগুলো একটাও কিন্তু ঘনমাত্রার একক না। ঘনমাত্রার একক কোনটা? 1m। এটা দেখেই কিন্তু বলা যায় উত্তর এ নাম্বারটা হবে।
আরো শিওর হওয়ার জন্য দেখো কোনটার মধ্যে প্রমাণ দ্রবণ মানে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, দেখো কোনটার মধ্যে কার্বন বা ক্রোমিয়াম আছে, এই দেখো কার্বন আছে, একটার মধ্যেও নাই, তার মানে কি অ্যান্সার এ নাম্বার 100%। দেখছো কত মজা, জাস্ট একটু বেসিকটা খালি ক্লিয়ার করবা, আর কিচ্ছু লাগবে না। কেমিস্ট্রি একদম সহজ, কেমিস্ট্রি কিন্তু একদমই সহজ, শুধু মূল বইটাকে তোমাকে এমনভাবে পড়তে হবে যেন প্রতিটা জিনিস তুমি খুব সুন্দর মতো রিয়েলাইজ করে শিখতে পারো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে আগাই, কথা না বাড়িয়ে। 12 নম্বর কোশ্চেন, দেখো দেখতে দেখতে 12টা কোশ্চেন সলভ হয়ে গেছে, দেখছো? তোমার হচ্ছে এটাও তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। প্রমাণ দ্রবণের জন্য কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রশ্নে বলেই দিছে আমাকে প্রায় সবকিছু। কার্বন ক্রোমিয়াম আছে নাই, আছে নাই, আছে নাই, অ্যান্সার কোনটা? ডি। শেষ। সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন, ভর্তি পরীক্ষা, হ্যাঁ 18-19 সালে আসছিল। নিম্নের কোন যৌগটি প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রব্য হিসেবে ব্যবহার করা হয় না? কোনটা প্রাইমারি না? দেখো তো একটা জিনিস, তাহলে সেকেন্ডারি বলছে, কার্বন ক্রোমিয়াম আছে, অ্যান্সার এ। শেষ। নিচের দিকে যাবোই না, কার্বন ক্রোমিয়ামের দিকে যাবোই না, এটাই অ্যান্সার। এত মজা ভাই, যদি একটু খালি ভালো করে পড়ো, খুবই মজা। কি বলছে? বাউ, বউ না বাউ, বুঝছো? এটা কি? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। কিছু মনে করো না, দুষ্টুমি করলাম। বাংলাদেশ এগ্রিকালচার কি ইউনিভার্সিটি? তোমরা সবাই জানো যে কৃষি ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বৃহৎ ইউনিভার্সিটি হলো BAU, বুঝছো? এটা ময়মনসিংহে অবস্থিত। কি বলছে? কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি, প্রাইমারি মানে কার্বন ক্রোমিয়াম থাকবে। শেষ। দেখবার মারবা, আর কোনো প্যারাই নাই। এটাও বাউতে আসছে, আর হলো BRUR এ আসছে। হ্যাঁ, BRUR মানে কি জানো? বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর, রংপুরে যে ইউনিভার্সিটিটা আছে। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেকেন্ডারি কোনটা? ফার্স্টেরটাই, আর কোনো দিক তাকাবো না, কারণ ওগুলোতে কার্বন ক্রোমিয়াম আছে। শেষ। KU খুলনা ইউনিভার্সিটি, কোন যৌগটি একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড, একটা মজার বিষয় তুমি দেখে ফেলছো যে কি হবে অ্যান্সারটা। প্রাইমারি, এটা তো হবে না, এটাও হবে না, এদের আগেই বাদ। এখন তুমি দেখতে পাচ্ছ এখানেও কার্বন দেওয়া, এখানেও কার্বন দেওয়া। ওই যে একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে পোলাপান কিন্তু এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করে যায় অনেক সময়, পোলাপান কিন্তু মুখস্থ করে যায়, যার কারণে ওই যে কার্বন ক্রোমিয়াম দেখে এখন দূরেই তো কার্বন দেওয়া রয়েছে, মারবে কোনটা? তোমাকে একটা মজার জিনিস তোমাকে দেখাই দিই, দেখো একটু। সেটা হচ্ছে তুমি এই জায়গায় দেখো যে এখানে কিন্তু সোডিয়াম কার্বনেট বলছে। এই দেখো সোডিয়াম কার্বনেটের সাথে কিন্তু কয় মোল পানি? 2 মোল পানি যুক্ত করা। এই যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম কয় মোল পানি? 2 মোল পানি। সোডিয়াম অক্সালেটের সাথে যেহেতু 2 মোল পানি, কিন্তু আমাদের এখানে দেখো তো সোডিয়াম অক্সালেটে একবার 2 মোল দেওয়া, একবার কয় মোল দেওয়া? 5 মোল দেওয়া। তুমি কি 5 মোল নিবা? কখনো না। অক্সালেট কোনটা জানো? এই যে মনে রাখবা, C2O4 2-। এই যৌগমূলকটার নাম হলো অক্সালেট মূলক। এর আগে যেহেতু আমরা সোডিয়ামকে যুক্ত করছি, কিন্তু সোডিয়ামের চার্জ কত? +1, তাই প্লাস দেখো -2। তোমরা সবাই জানো টোটাল একটা যৌগের টোটাল জারণ সংখ্যার মান 0 হতে হয়, তাহলে এটা যদি -2, তাহলে +2 করার জন্য নিচে কত দেবো? 2 দিব। তাই 2টা দিয়ে গুণ করলে মনে মনে কত হয়ে গেল? +2 আর -2 কেটে গেলে কত? টোটাল মান, জারণ সংখ্যার মান 0। সুতরাং Na2C2O4 এটা হলো সোডিয়াম অক্সালেট। পানিযুক্ত জন্য কি বলবো? ক্যালাসিত। তাহলে 5 অনুটা কি হবে? কখনো হবে না। সাবধানের জন্য অ্যান্সার হবে কোনটা বলো তো? এই নাম্বারটা। এই জন্য মূল বইটা ভালো করে পড়বা, বুঝছো? মূল বইয়ের কোনো বিকল্প নাই, সোজা হিসাব। চান্স যদি পাইতে চাও, মেডিকেল হোক, কোনো ইউনিভার্সিটি হোক, বা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেখানেই হোক না কেন, চান্স যদি পেতে চাও, মূল বইয়ের কোনো বিকল্প নাই। যে যত ওই নোট করাক, যে যত যাই করাক না, মূল বইয়ের কোনো বিকল্প নাই। আমরা কি করব? আমরা কোর্সের মধ্যে, আমরা তো আজকে তোমাকে জাস্ট আমি দেখানোর জন্য এখান থেকে আমি একটা অংশ তুলে নিছিলাম। আমি যখন কোর্সে ক্লাস নিব, তখন এই যে মূল বইটা তুমি দেখতেছো, এই মূল বইয়ের PDF আমাদের পিছনে থাকবে ডিসপ্লেতে। এই মূল বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে, একদম সুন্দর করে লাইন বাই লাইন ধরে ধরে যেভাবে শেখানো যায়, আমি সেভাবে তোমাদেরকে দাগায় দাগায় পড়াবো। এতে উপকার হবে কি, যে তোমরা খুব সুন্দর মতো জিনিসগুলো বুঝতে পারবা। এমনকি দেখো বইয়ের মধ্যে প্রচুর ম্যাথ প্র্যাকটিস আছে, আমরা এই ম্যাথগুলো ধীরে ধীরে সলভ করবো, ধীরে ধীরে সলভ করে ফেলবো। যার ফলে তোমার একটা জিনিসই হবে যে এই মূল বইটা তোমার আয়ত্তে চলে আসবে। আর যারা মূল বই আয়ত্তে আছে, তার দ্বারা ভালো করা তোমার 100% সম্ভব, আল্লাহ যদি সহায় থাকে। শুধু কি রসায়ন মূল বই পড়বা না, ফিজিক্স মূল বই পড়বা, কেমিস্ট্রি মূল বই পড়বা, বায়োলজি মূল বই পড়বা। মূল বইয়ের কোনো বিকল্প নাই, মূল বই তোমাকে পড়তে হবে। মূল বই পড়লে তুমি চান্স পাবা, সোজা কথা।
আর যে মূল বই না পড়ো তাহলে ওই দুনিয়ার জগা কিছু মনে কর পিডিএফ অমুক কিছু তমুক কিছু দিয়ে কোনো লাভ হবে না। তাই তোমরা যদি আমার কোর্সে থাকো, আমি একদম জোর গলায় বলবো, বাংলাদেশে কেউ বলুক আর না বলুক, আমি মিজান জোর গলায় বলবো মূল বইয়ের কোনো বিকল্প নাই। এই মূল বই তোমাকে পড়তেই হবে যদি চান্স পেতে যাও। তুমি তোমার কোনো বড় ভাই বা আপু বা পরিচিত কেউ যদি মেডিকেলে কেউ পড়ে থাকে, তাহলে একটু জাস্ট খালি মানে জেনে দেখো যে হাজি নাকসারের বই বাদ দিয়ে তারা প্রিপারেশন এসে কিনা। 100% এই বইটা পড়ছে, একটু খোঁজ নিয়ে দেখো। এই জন্য ভাই মূল বই পড়তে হবে তোমাকে। দেখো এবার, আর বোর্ড পরীক্ষা অনেকে চিন্তা ভাইয়া আপনি এখনই অ্যাডমিশনের কথা কেন বলতেছেন? ভাইয়া মনে রেখো, স্বপ্ন মানুষ ছোট থেকেই দেখে। তুমি এমনভাবে পড়বা প্রতিটা টপিক, এই বইয়ের বাড়িতে কখনো অ্যাডমিশনের কোশ্চেন করা হবে না, তোমার বোর্ড প্রিপারেশন হয়ে যাবে সিকিউ এমসিকিউ এর, তোমার কি অ্যাডমিশন প্রিপারেশনটাও হয়ে যাবে। আমরা কিন্তু পড়ানোর শুরুতেই কিন্তু কখনো এই কথা বলছি, শুরুতেই কিন্তু আমরা বোর্ডের কোশ্চেন সলভ করছি, এরপরে আমরা এই টপিক থেকে এসে অ্যাডমিশন কোশ্চেন সলভ করতেছি। আমাদের পড়ার সিস্টেমটা এটা হবে, প্রতিটা টপিক ধরবো, ধরে একাডেমিক অ্যাডমিশন সব একদম তুলে ধরা করে ফেলবো। দেখা যাক প্রশ্ন কোথা থেকে আসে। চলো আমরা পরেরটা সলভ করি। আইইউ মানে কি বলতো? ইসলামিক ইউনিভার্সিটি বলছে সেকেন্ডারি পদার্থ কোনটা, মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা। দেখো তো, মোটগুলো আমাদের কার্বন ক্রোমিয়াম বাদ, তার মানে কি অ্যান্সার এ। এরপরে কি বলছে? সেকেন্ডারি পদার্থ কোনটা। দেখো তো তিনটার মধ্যে সেম, তার মানে অ্যান্সার কোনটা? ওই একই কোশ্চেন। আচ্ছা, BRUR, ওই যে বললাম রংপুরের ইউনিভার্সিটি। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? কোনটা নয়? তার মানে কি? দেখো তো কার্বন ক্রোমিয়াম নাই কোনটার মধ্যে? আছে, তার মানে অ্যান্সার কোনটা? বি। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তোমার হচ্ছে এটা কি বলছে? প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে কি? কার্বন ক্রোমিয়াম তোমার কি বলতো থাকতে হবে। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? একটা মজার জিনিস ফলো করে দেখো, যে এই জায়গাতে এইটার মধ্যেও ক্রোমিয়াম আছে, এটার মধ্যেও কার্বন আছে, কিন্তু উত্তর কেন এটা হবে না? এদের তো হবেই না, কারণ কার্বন ক্রোমিয়াম নাই। উত্তর এটা কেন হবে না? দেখো তাহলে কি দেওয়া, এই যে এটুকু ভুল দেওয়া, দেখছো? C2O4 না, 2- না, অক্সালিক তোমার অক্সালেট মূলকটা, কিন্তু এখানে দেওয়া কি O3। নাম্বার 1 ভুল। নাম্বার 2, সোডিয়াম অক্সাইডের সাথে 2 মোল কি থাকে? পানি থাকে। পানি কি আছে আমার? না। সুতরাং আমি এটাকে সরাসরি প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে তো পারবোই না। অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি নাম্বারটা। এই জন্য কার্বন ক্রোমিয়াম থাকলেই লাফানো যাবে না, বুঝে অ্যান্সার করতে হবে ভাইয়া। এরপরে হচ্ছে এবার বোর্ডের কোশ্চেন, যশোর বোর্ড। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তার মানে কি? অ্যান্সার কোনটা বলো তো? লাস্টেরটা। শেষ, এটার মধ্যে কার্বন ক্রোমিয়াম নাই। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কোনটা প্রাইমারি তুমি নিজেই বলো তো? এই যে ডি নাম্বারটা। এবার কি বলছে? কোনটা সেকেন্ডারি? এই যে লাস্টেরটা, তুমি নিজেই পারবা। প্রাইমারি প্রমাণ দ্রবণ তোমার হচ্ছে তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? কোনটা ব্যবহার করা হয়? প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে তোমরা সবাই জানো প্রমাণ দ্রবণ তৈরিতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করা হয়। এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি, এটাও সেকেন্ডারি। অ্যান্সার কোনটা হবে? বি। এরপরে কোনটা? 24 নাম্বার। নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? কোনটা সেকেন্ডারি? এটা দুটোই তোমার প্রাইমারি গেল। অ্যান্সার কোনটা বলো তো? 3 নাম্বারটা। শেষ, কোনো তাকানোর দরকার নাই আর। এরপরে কি? রুয়েট। এবার আমরা চলে আসি ইঞ্জিনিয়ারিং এ। আমরা মেডিকেল সলভ করছি, আমরা বোর্ড কোশ্চেন সলভ করছি, আমরা ভার্সিটি সলভ করছি। এবার আমরা বুয়েট, কুয়েট এবং রুয়েটের এই কোশ্চেনগুলো দেখি একটু। রুয়েট তোমরা সবাই জানো রাজশাহীতে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এটা কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেকেন্ডারি। দেখো কোশ্চেনের ধরনটা একটু ফলো করো। সেকেন্ডারি, এখানে দেখো সোডিয়াম Na2CO4 লিখে রাখছে, আগেই ভুল সংকেতটা, ওটা বাদ। বলছে সেকেন্ডারি কোনটা? দেখো তো এটা অক্সালিক অ্যাসিড না? অক্সালিক অ্যাসিডে কয় মোল পানি? 2 মোল পানি। তার মানে এটা কি? প্রাইমারি। সোডিয়াম কার্বনেট, তার মানে কি? প্রাইমারি। অ্যান্সার হলো কি বলো তো? নান। কেন নান? কারণ সেকেন্ডারি এখানে একটাও নাই। কেন? তোমাকে আমি দেখাই, দেখো এই দেখো এখানে কে কে আছে? অক্সালিক অ্যাসিড। এই দেখো, এই যে অক্সালিক অ্যাসিডে 2 মোল কি থাকে বলো তো? পানি থাকে। নিচে কি দেওয়া? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, দেখো সোডিয়াম কার্বনেটের সাথে কোনো কিছুই নাই। তার মানে কি? এখানে সঠিক কোনো উত্তর নাই, আর তাই অ্যান্সার কি হবে বলো তো? নান, মানে নেই। গেল। চলো পরেরটায় যাই। বুয়েটের কোশ্চেন। হ্যাঁ, কি বলছে? নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? ভাইয়া বুয়েটে এই কোশ্চেনটা করছে যে নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কি বলছে? FeSO4 Na2S2O3 NaOH আর K2, এখানে প্রিন্টিং মিস্টেক করছে, Cr2O7 এটা হবে।
তাহলে পরে দেখো তো এটার মধ্যে কার্বন ক্রোমিয়াম আছে নাই, আছে নাই, আছে নাই, অ্যান্সার কোনটা বলো তো? ডি নাম্বার। শেষ। এখন তো বইটা তো প্লি চালু হয়েছে জানো তোমরা, আগে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়, আগে এমসিকিউ পরীক্ষা হয়, তারপরে রিটেন পরীক্ষা হয়। সুতরাং এমসিকিউতে কিন্তু ভালো করতে হবে শুরুতে। আর কি আছে, এটাও বইটার কোশ্চেন, এটাই আমাদের লাস্ট। নিম্নের কোনটি সেকেন্ডারি স্টার্টার পদার্থ নয়? কোনটা সেকেন্ডারি না, তার মানে কোনটা কি প্রাইমারি? প্রাইমারি কোনটা দেখো তো, কার্বন ক্রোমিয়াম আছে, তার মানে কি সেকেন্ডারি। আর বলছে সেকেন্ডারি নয় কোনটা? কার্বন ক্রোমিয়াম আছে না, তার মানে সেকেন্ডারি। কার্বন ক্রোমিয়াম আছে, তার মানে কি সেকেন্ডারি নাই। তার মানে ভাইয়া দেখো এটার মধ্যে কি আছে? কার্বন আছে। সুতরাং অ্যান্সার কি? বি নাম্বারটা। সুতরাং বুয়েটের এমসিকিউ আসুক, আর রুয়েট আসুক, আর মেডিকেল আসুক, আর বোর্ড পরীক্ষা হোক, তুমি আশা করি যদি এই যে বারবারই একটা কথাই বলতেছি, এই মূল বইটা একবার সঙ্গী করতে পারো, আশা করি তোমার ফিউচারে কোনো অ্যাডমিশন বলো, কলেজ পরীক্ষা বলো, বা আদার্স কোনো জায়গাতে সমস্যা হবে না। তবে এই হাজি ইনাক স্যারের বইয়ের পাশাপাশি আমাদের আরও 2 থেকে 3টা লেখক, যেমন কবির স্যার, গুহ স্যার, লিঙ্কন স্যার সহ আরও একাধিক লেখক আছে, হ্যাঁ, যাদের বইগুলো অনেক ভালো। যে বইগুলোতে ইম্পর্টেন্ট মানে যে অংশগুলো আছে, সেই অংশগুলো তোমাদের কি করতে হবে বলো তো? তোমার পড়ে ফেলতে হবে। তোমরা যদি নিজে বই কিনে পড়তে পারো ভালো, তবে আমি যখন ক্লাস নিব তোমাদেরকে, আমরা এই বই পড়ানোর পাশাপাশি এক্সট্রা ইনফর্মগুলো দিয়ে দিব। ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর ক্লাসটা দেখার পরে যদি মনে হয় যে কেমিস্ট্রি মজার এই কোর্সটি কিনলে আমি উপকৃত হব, তবে আমাদের পেজে নক দিও, নক দিয়ে আমাদের কোর্সে ভর্তি হও, নতুবা না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।